মন আ পিওর সোল চ্যানেলের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের লেখা গল্প তারানাথ তান্ত্রিক ও দরাইয়ের অপদেবতা। লেখক সুকান্ত দাসের জন্ম 1995 সালের হুগলি জেলার বাঁশবেড়িয়ায়। 2017 সালে তিনি বিএ পাশ করেন। বর্তমানে মেডিসিন ফার্মাসিতে কর্মরত। পাশাপাশি স্ক্রিপ্ট রাইটিং এবং ফেসবুক পেজে ব্লগ লেখালেখি করেন। লেখালেখির শুরু স্কুল জীবন থেকেই। স্কুল ম্যাগাজিনে প্রথম কবিতা পাতাদের সমাহার প্রকাশিত হয়। লকডাউনে ফেসবুক পেজের হাত ধরে আবার লেখালেখি শুরু 2020 সালে। বর্তমানে বিভিন্ন ফেসবুক সংকলন গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। আজকের গল্প পাঠে রয়েছে রাজপ্রতাপ, গল্পের সূত্রধার আমি শুভ, অন্যান্য চরিত্রায়নে সৌরভ, বুবাই, বিতান, রাকিব, নীলাঞ্জনা, চিঞ্জিত, শুভ, জয়দীপ ও নীলাঞ্জন। শব্দ পরিকল্পনা এবং আবহ সৃষ্টিতে শুভজিৎ, সমগ্র পরিচালনা এবং মুখ্য উপদেষ্টা বুবাই। বিশেষ সহযোগিতায় রয়েছে মিহান্স প্রোডাকশন হাউস। প্রচ্ছদ অঙ্কন কৃষ্ণেন্দু মণ্ডল। শুনতে থাকুন লেখক সুকান্ত দাসের গল্প তারানাথ তান্ত্রিক ও দরাইয়ের অপদেবতা। আজ সকাল থেকেই অঝোরে বৃষ্টি, সকাল থেকেই নেমেছে টিপটিপ করে। আসলে সময়টা আষাঢ় মাস। আষাঢ়ের এই প্রথম দিকটায় কালবৈশাখীর রেখে যাওয়া মেঘপুঞ্জের দল নিজেদের জমিয়ে রাখা বাকি সঞ্চয়টুকু বিলীন করে দিচ্ছে পৃথিবীর বুকে। কাল রাতেও এক পশলা বৃষ্টি হয়েছে। সকালে জানলার কাছে বসে ভাবছি চড়চড় করে বাড়তে থাকা দ্রব্যমূল্যের কথা। চাল, সবজি আর অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে আকাশ ছোঁয়া দাম হয়ে যাচ্ছে, তার পিছনে আসল কারণটা কি? আমার মনে হয় তার প্রধান কারণ দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি। আসলে রবিবার ছুটির দিনটা যে এভাবে মাটি হয়ে যাবে তা আশা করতেই পারিনি। সকাল যখন 11টা বাজে একবার ভাবলাম কিশোরীর বাড়ি যাই, কিন্তু গিন্নির ফরমায়েশ করা বাজারের ফর্দটা নিয়ে বাইরে পা রাখতে যাব এমন সময় আবার বৃষ্টিটা জোরে নামল। আমি বাজারের ব্যাগ আর ফর্দ রেখে হাত পা গুটিয়ে বসলাম গিয়ে জানলার কাছে। মনের ভেতরটা কেমন যেন আঁকু পাকু করতে লাগলো। সারা সপ্তাহটা অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস এই করতে করতেই তো জীবন জেরবার। এই একটা দিনে তারানাথের কাছে গিয়ে তার মুখে আশ্চর্য সব গল্প শুনে সারা সপ্তাহের ক্লান্তিটা ভুলে থাকা যায়। কিন্তু আজ যদি যাওয়া না হয় তাহলে তো। এইসব ভাবছি মনে মনে, এমন সময় দরজার কড়া নড়ে উঠল। দরজা খুলে দেখি গায়ে একটা বর্ষাতি চাপিয়ে বৃষ্টির মধ্যে আধা শুকনো গায়ে কিশোরী দাঁড়িয়ে। আমি বললাম, আরে পাগলামির একটা সীমা থাকা দরকার। এই বৃষ্টির মধ্যে কেউ বাইরে বেরোয়? কি দরকার ছিল বলো তো? বাইরে দাঁড়িয়েই সব বলবো নাকি ভেতরেও আসতে দেবে? বলেই আমার কথার তোয়াক্কা না করেই ভেতরে ঢুকে বর্ষাতিটা খুলে দরজার পাশে র্যাকে ঝুলিয়ে রাখল। আমি একটা গামছা এনে দিলাম তার হাতে। বৃষ্টির ছাঁটে অল্প ভিজে যাওয়া মাথাটা মুছতে মুছতে কিশোরী বলল, ছুটির দিনটা বাড়িতে বসে মাটি হয়ে যাবে আর ঘরে বসে বসে বৃষ্টির ফোঁটা গুনবো নাকি? ও আমার দ্বারা হবে না। তুমি কি এই বৃষ্টির মধ্যেই তারানাথের বাড়ি যাবার কথা ভাবছো? বৃষ্টি কমে এলেই বেরিয়ে পড়ি, বর্ষাতিটা চাপিয়ে নাও না হয়। গিন্নির হালকা রাগী চোখ, বৃষ্টি ভেজার পরে সর্দি হবার ভয় আর বৃষ্টির স্যাঁতস্যাঁতে হাওয়ার ঠান্ডা ঝাপটা অগ্রাহ্য করে যখন রাস্তায় নামলাম, তখন আকাশের অপর প্রান্তে বসা দেবদেবীরও একটা মায়া হলো বোধহয়। একেবারে কমে না গেলেও ধরে এলো একটু বৃষ্টিটা।
বর্ষাতির ওপর জমা জলের ফোঁটাগুলো নিচের দিকে বেয়ে যাচ্ছে আর রাস্তার জলের সাথে মিলে যাচ্ছে একভাবে। যখন তারানাথের বাড়িতে পৌঁছালাম তখন বৃষ্টিটা একেবারে ধরে এসেছে। আমরা বর্ষাতি দরজার কাছে খুলে রেখে তক্তপোষের ওপর বসতে যাব, ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে তারানাথ বাইরে বেরিয়ে এলো। আমাদের দেখে একটুও অবাক না হয়ে বলল, তাহলে এসেই পড়লে তোমরা। এবার আর বৃষ্টি নামতে কোনো অসুবিধা নেই। এবার বাঁ হাতটা তারানাথ তুলে বাইরের দিকে ধরল। চোখ বুজে রইল কয়েক সেকেন্ড। আমরা দুজন অবাক হয়ে দেখি বাইরের কমে আসা বৃষ্টিটা আবার পড়তে শুরু করেছে। ধীরে ধীরে আমাদের চোখের সামনেই বৃষ্টি নামলো মুষলধারে। ব্যাপারটা কাকতালীয় বলে উড়িয়ে দিতেই পারতাম, যদি না আমরা বসার পরেই চারি বাটিতে করে গরম চাল ভাজা আর কাঁচা লঙ্কা নিয়ে আসতো। আমাদের সামনে সেটা দেখেই চারি বলল, কাকাবাবু দেখুন তো চাল ভাজা গরম আছে কিনা। কিশোরী বলল, তুমি কি করে জানলে আমরা আসছি? চারি হেসে বলল, বারে বাবা বললেন যে, বললেন চারি একটু ভাস তো, এই বৃষ্টির মধ্যেও গল্প শুনতে সে দুজন আসছে। আমি বললাম এই বৃষ্টির মধ্যে পুরো ভিজে যাবেন যে কাকাবাবুরা। তখন বাবা বললেন, দাঁড়া দেখি একটু বৃষ্টিটা কমানো যায় নাকি। এতক্ষণে এক টানা চারি কথা বলে গেল। আমি তারানাথের দিকে তাকিয়ে দেখি সে হাসছে। এবার তারানাথ মুখ খুলল, বলল, রাস্তায় বেরিয়েই বৃষ্টিটা ধরে এসেছিল, কি ঠিক বলছি তো? আমি দেখি কিশোরীও কেমন যেন গুলিয়ে গেছে, কিন্তু তারপরে কিশোরী বলল, হয়তো তখনই বৃষ্টি কমার কথা ছিল, আর আপনার কারণেই যে বৃষ্টি কমেছে তার প্রমাণ কোথায়? তারানাথ আজ আর রাগল না, বরং হাসতে হাসতেই বলল, মানতে হলে মেনো, না হলে মেনো না। তবে তোমরা আসছো এটা বুঝতে পেরেই আমি কিছুক্ষণের জন্য বৃষ্টিটা কমিয়ে দিয়েছিলাম। চা এসে গেল এর মধ্যেই। আমি আর কিশোরী চায়ের কাপ তুলে নিয়ে চুমুক দিলাম। তারানাথের দিকে বাড়িয়ে দেওয়া পাসিং শোয়ের প্যাকেটটা থেকে একটা সিগারেট বার করে দেশলাই চাললো তারানাথ। তারপর ধোঁয়া ছেড়ে দিয়ে বলল, সবই সম্ভব, বুঝলে তো। সদ্গুরু আর সৎ ইচ্ছে মনে থাকলে পৃথিবীতে তন্ত্রের দ্বারা অসম্ভব এমন কিছু নেই যা সম্ভব নয়। আমি চুপ করে রইলাম। কিশোরী বলল, আচ্ছা, এই যে বশীকরণ, মানে একটা মানুষকে অন্য আর একটা মানুষ নিজের ইচ্ছে মতো চালনা করতে পারে, এও কি সম্ভব? সম্ভব, তবে তা অতি নিম্নমানের তন্ত্র। এই তন্ত্রের দ্বারা মানুষের ক্ষতিই করা যায় শুধু। হিতকর কাজের জন্য শেখা তন্ত্র উচ্চ মানের। আমি এবার বললাম, আপনি কখনো এমন তান্ত্রিকের সম্মুখীন হয়েছেন? মানে এই ধরনের নিম্নমানের তান্ত্রিকের? তারানাথ সিগারেটটা শেষ করে নারকেলের মালা দিয়ে বানানো অ্যাস্ট্রেতে সেটার অবশিষ্টাংশ গুজে দিয়ে বললেন, হ্যাঁ, হয়েছিলাম। তবে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আর মাতু পাগলির দেওয়া কিছু শক্তিতে আমার ক্ষতি সাধন করার ক্ষমতা নিম্নমানের তন্ত্রের নেই। তবে একবার এরকম একজনের সম্মুখীন হয়েছিলাম আমি। সে এক বীভৎস স্মৃতি। সে স্মৃতি আমি বারবার ভুলে যেতে চাইলেও ভুলতে পারিনি কিছুতেই। কিশোরী একটু নড়ে চড়ে বসলো এবার। আমিও একটা গল্পের সূচনা হচ্ছে দেখে এই বৃষ্টিতেও এখানে এসে বসাটা যে ব্যর্থ হচ্ছে না দেখে সামান্য খুশিই হলাম। বাইরের তুমুল বৃষ্টির সাথে সাথে একটা বাজ পড়লো আর তখনই তারানাথের মুখটা একবার দেখতে পেলাম। সে মুখে অতীত চারণের পাশাপাশি একটা ভয়ের রেখা উঁকি মারছে। সে অনেক বছর আগের কথা, ঠিক কত বছর আগে তা মনে নেই। তবে সেইবার যেবার মাঝপথে সাধনা ছেড়ে মায়ের শরীর খারাপের কথা শুনে বাড়ি ফিরে এসেছিলাম। মাঝপথে ছেড়ে আসা সব সাধনার জেরে সেই মৃত মানুষের সুখ আত্মা আমার ওপর চরম বিতৃষ্ণাবশত
আমায় বিপদে ফেলেছিল জল জমা মাঠের মাঝে। তারপর ছোটবেলায় দেখা কাল ভৈরবের শুভ সত্তার উদয়, সেই যাত্রায় রক্ষা পেয়েছিলাম কোনোভাবে। সে গল্প তো তোমরা জানোই। তবে ঘরে মন টেকেনি সেবারেও। আমায় কাছে পেয়ে মায়ের শরীর ধীরে ধীরে ভালো হয়ে উঠছিল, আর আমিও কেমন যেন উদ্ভ্রান্ত হয়ে পড়েছিলাম। সারাদিন বাড়িতে বসে থাকা, অকারণে গ্রামের এদিক সেদিক ঘুরে বেড়ানো, মাঝে মাঝে খালের জলে মাছ ধরতে যাওয়া, আর সময় সুযোগ পেলেই শ্মশানের দিকটায় গিয়ে একা একা বসে থাকা। শ্মশানের সামনেই তীর তীর করে বয়ে চলেছে একটা নদী। সে নদীর দিকে তাকিয়ে থাকতাম। আহা, কি সুন্দরী না তার জীবন! সেই কোন অচেনা অজানা দেশ থেকে বয়ে নিয়ে আসছে জল, আবার বয়ে চলেছে কত নতুন শক্ত মাটির বুক চিরে। শেষে গিয়ে মিশেছে এক বড় সাগরের বুকে। একদিন এইভাবে বসে থাকতে থাকতে মনে হলো, না, আর নয়, এ শান্ত নিরবিচ্ছিন্ন একঘেয়ে জীবন আমার জন্য নয়। কোথায় কোন অজ্ঞাত গ্রামের ফাঁকা শ্মশান কিংবা মাঠের কোণে বসে সাধনা করব। কোনো সদ্গুরু পেলে তার সাথে লেগে থাকবো কয়েক মাস। কয়েকদিন কেটে যাওয়ার পর ইচ্ছেটা প্রবল হয়ে উঠল। একদিন কথায় কথায় মাকে বললাম মনের কথা। শুনেই মায়ের চোখে জল দেখা দিল। আমি বুঝলাম এইভাবে হবে না। মায়ের চোখে জল এনে ওই নরম বুকে ব্যথা দিয়ে আমার যাত্রা শুভ হবে না। অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করছি। 1 মাস, 2 মাস, 3 মাসের মাথায় গ্রামের শ্মশানের কাজটায় গিয়ে দেখি ছাতিম গাছের তলায় এক সাধু আস্তানা গেড়েছে। ধুনি জেলে বসে আছে গাছের তলায়। আমার যে কি আনন্দ হলো বোঝাতে পারবো না তোমাদের। আমি খুশি মনে প্রণাম করে তার পাশে গিয়ে বসলাম। এ কথা সে কথার পর বুঝতে পারলাম ইনি উচ্চকোটির সাধক। তন্ত্রের অনেক গূঢ় তত্ত্ব তার আয়ত্তে। সাধুজি কথা বলেন কম। জানতে পারলাম তার নাম হেমেন্দ্র চক্রবর্তী। বাংলায় কথা বলেন ঠিকই, তবে কথায় হিন্দির টান রয়েছে। কারণ জিজ্ঞাসা করতে উনি বললেন, বিহারের এক প্রদেশে 10 বছর ছিলাম, সেখানেই হিন্দি শিখেছি, তাই ওরকম। তবে আমি পশ্চিমের মানুষ। আমি বললাম, সব সাধনা মাঝপথে ছেড়ে ফিরে এসেছি, আবার ফিরতে চাই সেই পথে। আমায় আপনার শিষ্য করে নিন বাবা। সাধুজি হাসলেন, ভারী সুন্দর সে হাসি। তারপর বললেন, কিন্তু তোর যে এখন সব সাধনা করার সময় নেই, তোর যে অন্য কাজ রয়েছে, বড় বিপদ আসছে সে কাজে, তবে তুই সফল হবি। এরকম কথা আমি জীবনের আগে বা পরেও বহুবার শুনেছি। তবু কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, কোথায় যেতে হবে বাবা? কি বিপদ আছে যদি একটু বলেন? আবার হাসলেন সাধুজি। তারপর বললেন, ভবিতব্য আগে থেকে জেনে গেলে তা যে আর আগের মতো ফলে না রে। নিয়মের বাইরে গিয়ে যে আমি তা বলতে পারি না, তবে তা খুব শীঘ্রই ঘটবে। সে কাণ্ডের আসল বীজ এর মধ্যেই বপন শুরু হয়ে গেছে। আমি অবাক হলাম। কিন্তু সাধুজি সেই যে মৌন হয়ে গেল, আর কিছুই বলল না। এরপর পরপর 2 দিন গেলাম সাধুজির কাছে। তেমন কিছুই ঘটল না। আমি বসে থাকি তার পাশে। তিনি ধ্যান ভেঙে আমার সাথে কুশল কথাবার্তা বলেন। তারপর আমি আবার ফিরে আসি। 3য় দিন ফিরে আসার সময় তিনি আমার হাতে একটা ফলের বীজ দিলেন আর বললেন, এ এক মন্ত্রপুত বীজ, এ তোর কাছে রেখে দে, সব সময় কাছেই রাখবি। সময় এলে এ তোর কাজে লাগবে। পরদিন সাধুজিকে দেখতে গিয়ে দেখি তিনি নেই। শুধু জ্বলতে থাকা ধুনি থেকে অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছে তখনও। আমার মনটা কেমন যেন খারাপ হয়ে গেল।
বাড়ি ফিরে এলাম। খাওয়ায় রুচি নেই, রাতে ঘুম নেই, কিছুই ভালো লাগে না। খালি মনে হয় আমায় কোথাও যেন চলে যেতে হবে। অনেক দূরে কেউ আমার পথ চেয়ে বসে আছে, আমায় যেতেই হবে সেখানে। সেখানে না গেলে আমার কি একটা যেন হবার নয়। কিছু একটা আমার জন্য বিধাতা লিখে রেখে গেছেন সেই রাতেই, যেদিন আকাশে নীল রঙের আলো দেখা গেছিল। কিশোরী প্রশ্ন করে, সেই সাধু আপনাকে তো বলেনি কোথায় যেতে হবে, তাহলে আপনি কি করলেন? তারানাথ বলল, সেটাই জানার ইচ্ছেটা কয়েকদিন পরে এতটাই প্রবল হয়ে উঠল যে মায়ের চোখের জল কিংবা শান্ত সাধারণ জীবনের মায়া কাটিয়ে বেরিয়ে পড়লাম। হয়তো আরও কয়েকদিন অপেক্ষা করেই থাকতাম, কিন্তু মা যেদিন আমার বিবাহের জন্য উদ্গ্রীব হয়ে পড়ল, তখনই বুঝলাম সময় আসন্ন। বাড়ি থেকে বেরিয়ে তো পড়লাম, কিন্তু যাব কোথায়? উত্তর বরাবর হাঁটতে শুরু করলাম। সেই হাঁটার পথে পেরিয়ে গেলাম কত গ্রাম আর অজানা মানুষের বাসস্থান। রাত হলে কোনো গাছতলায় কিংবা গৃহস্থের বাড়িতে আশ্রয় নিই। আবার সকাল হওয়ার আগেই পথ চলা শুরু করি। কোথাওই এক রাতের বেশি থাকাটা অপ্রয়োজনীয় মনে হতে লাগলো। প্রায় 4 দিন হাঁটার পর একটা গ্রামে গিয়ে পড়লাম। 2 দিন ধরেই মনের ভেতর কেমন একটা অনুভূতি হচ্ছিল, যেন মনে হচ্ছিল আমি ঠিক আমার লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি। এমনটা মনে হওয়ার অন্য কোনো কারণ কিন্তু ছিল না। তা যাই হোক, আমি সেদিন পৌঁছালাম ভাগলপুর নামের একটি গ্রামে। গ্রামের এক পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে অনেক দূর পর্যন্ত। ছোট নদী নয়, অনেক বড় নদী। এপার থেকে ওপার দেখা গেলেও ভালোভাবে বোঝা যায় না কি আছে ওপারে। তবে যতটা চোখে পড়ে, লম্বা লম্বা গাছের সারি দল বেঁধে দাঁড়িয়ে আছে একসাথে। পরে জেনেছিলাম ওটা ভাগীরথীর কোনো এক শাখা নদী নাকি। সে যাই হোক, নাম মনে নেই এখন তার। প্রায় ভর দুপুরে আমি গিয়ে পৌঁছালাম গ্রামটিতে। আগের দিন রাত্রে পাশের গায়ে কি এক উৎসব উপলক্ষে পাত পেরে খাওয়ানোর আয়োজন করেছিল, সেখানেই খেয়েছিলাম গরম গরম খিচুড়ি আর একটা তরকারি, শেষ পাতে পায়েস ও মিষ্টি পর্যন্ত। কিন্তু তারপর থেকে আর কিছুই খাওয়া হয়নি। খিদে পেট চুই চুই করছে অনেকক্ষণ থেকেই। মাথার ওপর কড়া রোদ হাঁটার অবশিষ্ট শক্তিটুকুও কেড়ে নিচ্ছে। এই 2 তরফা আক্রমণ আমি আর সামলাতে পারলাম না। যতই পথে পথে ভবঘুরের মতো ঘুরে বেড়াই না কেন, যতই ক্ষুধা তৃষ্ণা ভুলে তন্ত্রমন্ত্র নিয়ে মেতে থাকি না কেন, শরীর যে রক্ত মাংসের, তার উপর প্রায় 1 বছরের বেশি সময় কাটিয়ে এসেছি ভোগী হয়ে। খাবার সময় খাবার, ঘুমের সময় ঘুম। বুঝতে পারলাম মন মানলেও শরীর মানতে চাইছে না। গ্রামের সীমানা পেরিয়ে একদিকে যত দূর চোখ যায় চাষের জমি, বাঁদিক দিয়ে শুরু হয়েছে বসতি। ডান হাতে একটু এগিয়ে একটা বাঁধা জমির মতো স্থান, তারই এক পাশে একটা বড় বট গাছ। অগুন্তি ঝুড়ি নেমে এসে গুড়িটাকে মানুষের চোখ থেকে বাঁচাবার প্রচেষ্টা করেছে যেন। এই তপ্ত রোদেও গাছের পাতার দল আর মোটা কাণ্ড গাছের নিচে ছায়া সৃষ্টি করেছে। সেখানটায় গিয়ে বসলাম। তাকিয়ে সামনে দেখতে লাগলাম খড় আর মাটি দিয়ে প্রতিটা ঘর তৈরি হয়েছে। মাটির দেওয়ালের গায়ে কে যেন খড়ি মাটি দিয়ে এঁকেছে অজানা অত ছবি। এইসব দেখতে দেখতে কখন যে মাটিতে পড়ে থাকা শুকনো পাতার ওপর গা এলিয়ে দিয়েছি আর কখনই বা ঘুমিয়ে পড়েছি তা মনে নেই। ঘুমটা যখন ভাঙল তখন সন্ধে হয়ে এসেছে। ঘুমটা নিজে নিজে ভাঙেনি, ভেঙেছে একটা ডাকে। অথচ ঘুম ভেঙে দেখি বাঁধা জমিটার ওপর আধো অন্ধকার ছাড়া আর কিছুই নেই। ভীষণ ঠান্ডা লাগতে শুরু করেছে এর মধ্যেই। আমি কোনো মতে উঠে দাঁড়িয়ে সামনের দিকে হাঁটতে যাব, ঠিক তখনই চোখ পড়ল বটগাছের ঝুড়ির একটু পাশেই ঝুলছে দড়িতে বাঁধা একটা মৃতদেহ। আমি প্রথমটা ঠিকভাবে ঠাওর করতে পারলাম না। একবার মনে হলো আমি যখন এখানে এসেছি কই তখন তো কিছু দেখিনি, তাহলে
হঠাৎ করেই এটা এখানে এলো কি করে? কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলাম একভাবে। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমার কোনো ক্ষতি করার ক্ষমতা কোনো তুচ্ছ বা নিম্ন স্তরের প্রেতের নেই, তবুও সাবধানের মান নেই। প্রায় 1 বছরের বেশি হয়ে গেল আমি সাধনা থেকে বিচ্যুত। তাই একরকম নিজের পরীক্ষা নেওয়ার জন্যই গাত্রবন্ধন করতে শুরু করলাম। গাত্রবন্ধন শেষ হলে পরে এবার এক পা করে এগিয়ে যেতে লাগলাম মৃতদেহটার দিকে। কিছুক্ষণের মধ্যেই আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। যেটাকে আমি মৃতদেহ ভেবে ভুল করছিলাম সেটা আসলে একটা সুপুরি গাছের পাতা, অর্থাৎ যাকে শুদ্ধ ভাষায় বাইল বলা হয়। সেটাই কোনোভাবে গাছের গুড়ির সাথে আটকে অমন মনে হচ্ছিল। আমি ভালোভাবে ব্যাপারটা দেখার জন্য আর একটু কাছে গেলাম। যখন নিশ্চিত হলাম তখন গাছতলা থেকে বেরিয়ে এলাম পায়ে চলা মাটির রাস্তায়। রাস্তা ধরে হাঁটতে লাগলাম গ্রামের মধ্যে দিয়েই। প্রায় মিনিট 10 পরে একটা কথা মাথায় এলো। সেই দুপুর থেকে আমি এই গ্রামের মাঝে রয়েছি, কই একটা মানুষও তো দেখতে পেলাম না। আর শুধু মানুষ কেন, একটা কুকুর কিংবা পাখিও যে চোখে পড়েনি এখনো অবধি। হাঁটতে হাঁটতে যেখানে এসে পৌঁছালাম সেখান থেকে সামনে রয়েছে একটা বড় খাল। তার বাঁ দিকে আর ডান দিকে চলে গেছে বিস্তৃত আবাদযোগ্য জমি। আমি ভাবলাম ফিরে যাই, অন্য পথ ধরি। কিন্তু অন্য পথ ধরতে গেলেও প্রায় মিনিট 40-এর বেশি হাঁটতে হবে। কিন্তু মনের মধ্যে সেই ভাবটা আবার মাথা চাড়া দিতে লাগলো। আমায় ওই খালের ওপারেই যেতে হবে। ওপারে ছোটোখাটো একটা জঙ্গল দেখা যাচ্ছে, খালে জলও বেশি নেই, হেঁটেই পার করে দেব ভাবলাম। সেই মতো জলেও নামলাম। প্রথমে জল হাঁটু অবধি উঠল, তারপর কোমর, গলা ও বুক। বললে বিশ্বাস করবে না, শেষে এমন হলো যে সামান্য নাকটাই জলের ওপরে রইল, বাকি সবই রয়ে গেল জলের নিচে। সেই অবস্থাতেই পার হচ্ছি খাল। এমন সময় আমার মনে হতে লাগলো জলের তলায় যেন কিছু একটা রয়েছে, জীবন্ত কিছু একটা, যেটা আমার চারপাশটা বের দিয়ে পাক খাচ্ছে। আমি একবার থমকে দাঁড়িয়ে পড়লাম। ক্রমশ বুঝতে পারলাম জলের তলায় একটা কিছু আছে, আর এখন সেটা একা নেই, তার সাথে যুক্ত হয়েছে আরও কয়েকটা মানুষ অথবা প্রাণী। গ্রামে খাল বিলে অনেক সময় কুমির কিংবা কামড় জাতীয় প্রাণীর কথা শোনা যায়। তাছাড়া অনেক বড় বড় মাছের কথাও সেই সময় শোনা যেত। আমি বেশ কিছুটা ভয় পেয়েই তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলাম। কিন্তু বুক সমান জলের মধ্যে দিয়ে তো আর দৌড়ে যাওয়া যায় না। আমি তবুও চেষ্টা করতে লাগলাম তাড়াতাড়ি যাতে ফেরা যায় ওপারে। কিন্তু যতই হাঁটি না কেন, জলের তলায় আমার চারপাশে যে সেই প্রাণীগুলো আমায় অনুসরণ করেই যাচ্ছে তা নিশ্চিত বুঝতে পারছিলাম। ভেবে দেখো, চারিদিকে আধার আরও গাঢ় হয়ে নেমে এসেছে। প্রায় একদিনের অভুক্ত আমি এক গলা সমান জলের মাঝখান দিয়ে প্রায় হেঁটে চলেছি, আর আমার পায়ের তলায় চারপাশে এমন কিছু ঘুরে বেড়াচ্ছে যা আমি জানিই না। সে এক অবর্ণনীয় অনুভূতি। প্রায় কিছুক্ষণের চেষ্টায় আমি ওপারে পৌঁছে গেলাম। যখন জল আমার কোমর সমান, তখন প্রায় দৌড়ে দৌড়ে বাকি জলটুকু পেরিয়েছি। পাড়ে উঠে মাটির মধ্যে ধপ করে বসে তাকিয়ে রইলাম জলের দিকে। আকাশে অল্প ওঠা চাঁদের আলোয় ভালোভাবে বোঝা না গেলেও জলের উপরিতল সামান্য দৃশ্যমান হয়ে আছে। তাতেও কিন্তু জলের কোনো অন্যরকম উত্তলতা লক্ষ্যই করলাম না। কতক্ষণ ওভাবে বসেছিলাম তার ঠিক নেই। সম্বিত ফিরতেই খালের পাড় ছেড়ে এগিয়ে গেলাম জঙ্গলের জায়গাটার দিকে। পরে জেনেছিলাম ওই খালের নামই ছিল দড়াই। অনেক রাত্রে একটা গ্রামে পৌঁছালাম। কাছেই একটা গৃহস্থ বাড়ি চোখে পড়তে সে বাড়িতে গিয়েই কড়া নাড়লাম। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো একজন মানুষ।
আমার তখন প্রায় বিপর্যস্ত অবস্থা, সারা গা ভেজা, শরীরে আর অবশিষ্ট জোর নেই। কোনো মতে বললাম, একটু রাতের জন্য আশ্রয় দেবেন? গৃহস্থের নাম বামাচরণ। গ্রামে কিছু জমি জমা আছে, সেই জমি জমাই ভাগ চাষে দিয়ে কিছু আয় হয়। যাতে ব্রাহ্মণ, তাই খাদ্য নিয়ে কোনো বাছ বিচারের অবকাশ ছিল না। তারা সবে রাতের খাবার খেতে বসার তোড়জোড় করছিল। বামাচরণের স্ত্রীর নাম জয়ন্তী। তারা দুজনে মিলে আমায় বেশ ভালোভাবেই অভ্যর্থনা করলো। খাওয়া দাওয়ার পর আমি আর দ্বিরুক্তি না করে পাশের একটা ঘরে শুয়ে অঘরে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতে বেশ দেরিই হলো। আমি উঠে বাইরে এসে দেখি রোদ অনেকক্ষণ হলো উঠেছে। বামাচরণ বাড়ির উঠোনের এক প্রান্তে বসে গাছের পরিচর্যা করছিল। কাল রাতে আর অত দেখিনি, এখন দেখলাম বাড়ির সামনের এক পাশে বেশ একটা মস্ত বাগান রয়েছে। নানান ধরনের ফল আর ফুলের গাছ তো আছেই, মাঝে একটা সবজির বাগানও রয়েছে আলাদা করে। আমায় বাইরে আসতে দেখেই বামাচরণ বলল, কাল রাতে ভালো ঘুম হয়েছিল তো ঠাকুর? হ্যাঁ, তোমায় খুব বিরক্ত করলাম কাল রাতে। আরে না না, সে আবার কি, অতিথি হলেন ঈশ্বরের স্বরূপ, আর আপনি তো ব্রাহ্মণ। কথাটা শুনে ভালো লাগলো। বামাচরণের কথায় যে একটুও কৃত্রিমতা নেই তা তার কথার ভাব আর চোখের চাহনিতেই বোঝা যায়। এই সময় আরেকটা লোক এসে দাঁড়ালো গেটের সামনে। বামাচরণকে সে বলল, বিকেলে মণ্ডপে একটা সভা রয়েছে, সন্ধ্যায় চলে যাবেন সময় মতো। বামাচরণ উঠতে গেল সেদিকে, তারপর বলল, আর এসব করে কি হবে বলো তো? কার যে কোন নজর পড়লো আমাদের গ্রামে। লোকটি হাত উল্টে বলল, কে জানে এই শান্ত গ্রামে যে কার অভিশাপ পড়ল। সন্ধ্যায় যাবেন আপনি, দেখাই যাক না কি হয়। লোকটি চলে যেতেই আমি বামাচরণের সামনে গিয়ে দাঁড়ালাম। কেন জানি না আমার মনে হতে লাগলো এই গোটা গ্রাম কোনো এক বিপদের মধ্যে রয়েছে। এই কি সেই বিপদ যে বিপদের জন্য আমায় বলেছিল আমাদের গ্রামের সেই নদীর ধারে আসা সাধু? আমি বামাচরণকে বললাম, বামাচরণ, কি হয়েছে বলো তো? বামাচরণ আমার দিকে তাকালো, তারপর ম্লান মুখে বলল, আর কি বলবো ঠাকুর, আমাদের এই সুন্দর গ্রামে হঠাৎ করেই যে কি উপদ্রব শুরু হলো কে জানে। আমি বললাম, বামাচরণ, তুমি আমায় খুলে বলতে পারো সব, যদি আমি কিছু সাহায্য করতে পারি। একবার ভাবলাম তাকে বলি সেই সাধুর কথা, তারপর ভাবলাম আগে শুনে দেখি না কি হয়েছে। বামাচরণ বলল, আপনি একটু বসুন ঠাকুর, আমি হাতের কাজটা সেরে নিই। আমি বসলাম না, ঘুরে দেখতে লাগলাম বাড়ির চারপাশটা। কাল রাত্রে সেভাবে বুঝতে না পারলেও এখন দেখলাম গোটা বাড়ির বাইরেটা কাঠের বা গাছের বেড়া দিয়ে ঘেরা। একদিকে বাগান আর অন্যদিকে কয়েকটা পাখির খাঁচা। নানা রকমের পাখি আছে তাতে, টিয়া, ময়না, কাকাতুয়া, পায়রা অনেক। বাড়িতে 3টে ঘর আর পিছনের দিকে কয়েকটা আম আর পেয়ারা গাছ। গ্রামের প্রথম অথবা শেষ বাড়ি এটা। আমি ঘুরে ঘুরে দেখছি, এমন সময় বামাচরণ বলল, আসুন ঠাকুর, এখানে বসুন। তো বসলাম। বামাচরণ বলতে শুরু করলো, এই গ্রামের নাম শিউরি। এই গ্রামে প্রায় 80টি পরিবারের বাস। আগে আরও বেশি ছিল। কয়েক মাস ধরে গ্রামে অদ্ভুত সব কাণ্ড ঘটতে থাকায় কয়েকটা পরিবার চলে গেছে গ্রাম ছেড়ে। প্রথম ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 3 মাস আগে। আমাদের এই গ্রামের সীমানা পেরিয়ে গেলেই একটা জঙ্গল পড়ে। তারপর থেকেই শুরু হয় দরাইয়ের খাল। গ্রামের কিছু লোক নিত্য প্রয়োজনীয় কাজ আর জল আনার জন্য ব্যবহার করতো ওই খাল। অন্য যে একটা নদী আছে তা অন্যদিকে অনেকটাই দূরে। তো সেদিন 2-3 জন যুবতী মেয়ে স্নান করতে গেছিল নদীতে। রোজই এমনটা করতো তারা। স্নান করে জল ভরে বাড়ি ফিরত।
সেদিন স্নান করতে করতে একজনের মনে হয় জলের তলায় কিছু একটা তার পায়ে ঠেকছে। প্রথমে সে ভেবেছিল অন্য যুবতী কারোর পা বা শরীর হবে হয়তো, তাই ব্যাপারটা সে গুরুত্ব দেয় না। কিন্তু কিছুক্ষণ পর আবার এই ব্যাপার ঘটে। কিন্তু এবার তার মনে হয় যেটা তার পায়ে ঠেকছে বলে মনে হয়েছে তা নয়, জিনিসটা তার পা ধরে টানছে। কেউ মজা করছে ভেবে পাশের জনকে সে বলতে যাবে, ঠিক এমন সময় সে দেখলো বাকি দুজন তার থেকে অনেক দূরে। এবার সে একটু ভয় পায়, কিন্তু তার সাহস ছিল প্রচুর। তাই সে জলের তলায় ডুব দিয়ে দেখতে যায় জিনিসটা আসলে কি। কারণ এই গ্রামের খালে বা নদীতে কুমির বা ওই জাতীয় কিছু নেই। কিন্তু ডুব দিয়ে সে দেখলো তাতে তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। অন্য কেউ হলে হয়তো মরেই যেত ভয়ে, কিন্তু সে কোনো মতে চিৎকার করে পাড়ের দিকে সাঁতরাতে থাকে। তাকেও ভাবে সাঁতরাতে দেখে বাকিরাও ভয়ে পাড়ের দিকে এগোতে থাকে। বামাচরণ চুপ করে। আমার ততক্ষণে কাল রাতের ঘটনাটা মনে পড়ে গেছে ভেবেই শিউরে উঠলাম। কাল রাতে অন্ধকারের মধ্যে যদি কেউ আমার পা ধরে টানতো তাহলে আমি কি করতাম, কিন্তু মনের কথা মনেই রেখে বললাম। তারপর তারপর কি হলো বামাচরণ? বামাচরণ আমার মুখের দিকে তাকালো, তারপর বলল, তারপর যে কি হলো ঠাকুর তা আমরাও ঠিক জানি না বা বুঝিনি। ওরা তিনজন যখন সাঁতরে পাড়ে আসছিল তখন নাকি খালের পাড়ে একজনে বসে থাকতে দেখা গেছিল, অথচ তার আগে পর্যন্ত সে নাকি সেখানে ছিল না। আশ্চর্য ব্যাপার, তারা যতই সাঁতরে পাড়ের দিকে আসতে চাইছিল ততই নাকি পাড়টা ওদের থেকে দূরে সরে যাচ্ছিল। কিছুতেই ওরা যেতে পারছিল না সেদিকে। গ্রামের যুবতী ওরা, জলে সাঁতার কাটা ওদের কাছে কোনো ব্যাপারই নয়। ওই খাল ওরা চোখের পলকেই পার করতে পারে। কিন্তু অনেকক্ষণ সাঁতার কেটেও যখন ওরা দেখলো যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, একটু এগিয়ে যেতে পারেনি, তখন ওরা ভয় পেল, চিৎকার করলো। কিন্তু তাদের সাহায্য করার মতো কেউ ছিল না সেখানে। একজন সেই সময় ঈশ্বরের নাম জপতে শুরু করলো। সেই ছিল ব্রাহ্মণের মেয়ে। তার কিছুক্ষণ পরেই তারা দেখলো খালের পাড়ে আর কেউ নেই। সাঁতার কাটতে শুরু করতেই কিছুক্ষণের মধ্যে তারা খালের পাড়ে চলে এলো। আমি এতটা শুনে বললাম, বামাচরণ, কাল রাতে আমি ওই খাল পার করেই এপারে এসেছি। জলের তলায় কিছু একটা, বা বলা ভালো অনেকগুলো কিছু আমায় ঘিরে পাক খাচ্ছিল, কিন্তু আমি কিছুই দেখতে পাইনি। এই কথা শুনে বামাচরণ বড় বড় চোখে আমার দিকে তাকালো, তারপর বলল, আপনি ডোমগড় পেরিয়ে এসেছেন নাকি? আমি গ্রামের নাম জানতাম না, তাই বললাম। সে তো বলতে পারবো না বামাচরণ, তবে সেখানে সারি সারি বাড়িঘর মৃত মানুষের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু একটাও মানুষ নেই। বামাচরণের মুখে কথা সরল না। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি ভয়ঙ্কর বিপদের হাত থেকে যে আপনি বেঁচে ফিরেছেন তা আপনি জানেন না। ওই গ্রামের সব মানুষ মাত্র একদিনের মধ্যেই মারা গেছে, আজ থেকে প্রায় বছর খানেক আগে। তারপর থেকে দিনমানেও কেউ ওখান থেকে আর যায় না। আর আপনি তো রাতের আধারে সেখান থেকে জীবন নিয়ে ফিরে এসেছেন। আপনি আপনি কে বলুন তো? এই প্রশ্ন এর আগে বা পরে আমি অনেক শুনেছি, কিন্তু তখন এসবের সময় ছিল না। আমার সবটা জানা দরকার। এই গ্রাম এক ভয়ানক বিপদের মধ্যে রয়েছে। আমি বললাম, বামাচরণ, সময় নষ্ট করো না, আমায় সবটা খুলে বলো। আমার মনে হচ্ছে এখন অনেকটা জানা বাকি আছে। না বাবা, আপনি কে জানা দরকার। আচ্ছা, আগে শুনুন। সেই ঘটনার প্রায় 1 মাস পরে এই গ্রামেই একজনকে পাওয়া যায় ওই খালের ধারে, একটা গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায়। তার বাড়ির লোক বলে আগের দিন রাত্রে নাকি সে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরেই ঘুমোচ্ছিল, অথচ কেমন করে সে ওখানে গেল, আর গেলই বা কেন, তা কেউ বলতে পারল না। তারপর থেকে প্রতি সপ্তাহে একজন করে নিখোঁজ হতে লাগলো, আর প্রায় সবাইকেই পাওয়া যেত ওই খালের ধারে ঝুলন্ত অবস্থায়। প্রায় বললে কেন? কাউকে কি অন্য কোথাও পাওয়া গেছিল? ভুবন নামে একজনকে পাওয়া গেছিল খালের জলে। তার মাথাটা ধর থেকে আলাদা করা ছিল। কি বিভৎস সে দৃশ্য! খালের জলে তার শরীরটা ভাসছিল, আর মাথাটা পড়েছিল খালের জলের পাড়ে একটা ঝোপে। ঠিক কিবার এই ঘটনাটা ঘটে? মানে তুমি তো বললে প্রতি সপ্তাহে হয়। প্রতি সপ্তাহে রবিবারে একজন করে মারা যায় ঠাকুর। শনিবার রাত্রে ঘটে এই ঘটনা। আচ্ছা,
আমি কে তা তুমি জানতে চাইলে কেন? বামাচরণ দাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর বলল, আপনি বিশ্রাম করুন, আমার একটু কাজ আছে, সেরে এসে বলছি। বামাচরণ বেরিয়ে গেল। আমার মন মানছিল না। সেই সাধুর বলা কথায় কোনো এক বিপদের সমাধান করব আমি, কিন্তু এই যদি সেই বিপদ হয় তাহলে তার মুখোমুখি আমি হব কি করে? যা শুনলাম তাতে তো এ অতি ভয়ানক শক্তিমান কারুর কাজ। আর খালের জলে যদি সেই বিভীষিকা শক্তি কাজ করে, তার মানে তো সে পঞ্চতত্ত্বের গুণাগুণ ও তাকে কাজে লাগাবার জ্ঞানও জানে। তার কাছে তো আমি অতি সামান্য একজন তান্ত্রিক। আমার কি ক্ষমতা আছে তাকে আটকানোর? বারবার ভাবতে লাগলাম কি উপায় বার করা যায়, কিন্তু কিছুই ভেবে বার করতে পারলাম না। বামাচরণ ফিরে এসে বলল, মণ্ডপে আজ সন্ধ্যায় আলোচনা সভা আছে, আপনিও যাবেন ঠাকুর আমার সাথে। আমি সায় দিয়ে বললাম, তুমি যে তখন কি বলতে গিয়ে থেমে গেলে? একটা পাগল গোছের লোক এসেছিল সপ্তাহ 2 আগে। সে বলছিল একজন কেউ আসবে, সে এসে আমাদের এই বিপদের হাত থেকে বাঁচাবে। আশ্চর্য ব্যাপার হলো, সে যেদিন এসেছিল সেদিন ছিল শনিবার, অথচ সেদিন কিন্তু কেউ মারা যায়নি। যদিও পরের দিন আর তাকে দেখা যায়নি। তাই ভাবছিলাম তার কথা যদি সত্যি হয়, আর আপনিও তো তান্ত্রিক মানুষ, তাই আর কি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, সারা গায়ে একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল। আমি কোনো মতে বললাম, বামাচরণ, বামাচরণ, একটা কথা ভেবে বলো তো, তার হাতে কি কোনো লাঠি ছিল, মানে ছোট গাছের ডাল? আমার অবস্থা দেখে বামাচরণ একটু ভয় পেয়ে গেল। সে বলল, কি হয়েছে ঠাকুর আপনার? আমি এবার জোরের সাথেই বললাম, বামাচরণ, আমার কথার উত্তর দাও আগে। তার হাতে কি কোনো লাঠি ছিল? আর সে কি কোনো স্বপ্নের কথা বলেছিল কাউকে? আমার ভাব দেখে বামাচরণ সত্যি ভয় পেয়ে গেছিল। এবার সে একটু ইতস্তত করে বলল, হ্যাঁ ঠাকুর, একটা গাছের ডাল দিয়ে সে আমাদের গ্রামের একটা ভিটে মাপছিল। রাতে নাকি সেখানেই ছিল সে। আসলে গ্রামে ঢুকেই আমার বাড়ি প্রথমে পড়ে। আমি তাকে দেখে বাড়িতে আহ্বান করেছিলাম, তাতে সে বলল, আমার যে তোমার বাড়িতে থাকার সময় নেই, আমায় স্বপ্ন দেখতে হবে, আর তার জন্য আমায় ঘুমোতে হবে। তারপর সে চলে যায় গ্রামের ভেতরের দিকে। আমি আবার বললাম, কোনো ভিটে মেপেছিল, মনে আছে তোমার? বামাচরণ বলল, হ্যাঁ, তবে আমি সেখানে ছিলাম না। পরে শুনেছিলাম সকালে যে এলো সেই ছিল। আজ সন্ধ্যায় যাবেন তো, তখন কথা বলবেন। ঠাকুর, আপনার কি শরীর খারাপ লাগছে? কথাটা বলার কারণ ছিল, আমার কপাল জুড়ে তখন ঘাম দেখা দিয়েছে, সারা শরীর কাঁপছে থরথর করে। সে যে কে ছিল তা আমার বুঝতে বাকি রইল না। আবারও সে আমার আগে এসে আমার আসার বার্তা দিয়ে গেল, কিন্তু আমি আর কিছু বললাম না, ঘরে চলে গেলাম। সন্ধ্যের সময় গেলাম মণ্ডপে। আজ শুক্রবার, এদের হিসাবে কালই সেই বীভৎস মৃত্যুর দিন। একটা গোটা গ্রামের মানুষ তটস্থ হয়ে আছে ভয়ে। কেন কি কারণে মৃত্যু ঘটছে তা জানেও না কেউ। একজন দেখে মনে হলো গ্রামের মোড়ল। তিনি বললেন, এভাবে আর কতদিন এই মৃত্যু দেখতে হবে আমাদের? এরপর গ্রাম ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো রাস্তাই থাকবে না আমাদের কাছে। একজন বলে উঠল, আমরা রাত জেগে পাহারা দিই, শনিবার করেই তো এমনটা হচ্ছে। মোড়ল বললেন, তাতে কিছু লাভ হবে বলে মনে হয় না, উল্টে যদি আরো বেশি বিপদ ঘটে। বামাচরণ বলল, কিছু তো একটা করতে হবে আমাদের। একবার পাহারা দিয়ে দেখা যাক না কি হয়। অনেকেই সায় দিল এই মতে। ঠিক করা হলো কাল সন্ধ্যের পর থেকে আর কেউ বাড়ি থেকে বেরোবে না। কয়েকজন স্বাস্থ্যবান পুরুষকে নিয়ে দল তৈরি হলো। তারা পাহারা দেবে গোটা গ্রাম। প্রতি দলে 4 জন করে থাকবে, কেউ যেন একা না থাকে। বিশেষ করে খেয়াল রাখতে হবে খালের দিকে যেন কেউ না যায়।
এরকমভাবে কালকের জন্য প্রস্তুতি চলছিল, কিন্তু আমার মনের ভিতর রয়েছে সেই কথাটা। আমি বামাচরণকে কাছে ডাকলাম। সে আসতেই বললাম, সেই লোকটি কোথায়, যার সাথে দেখা হয়েছিল তোমার সেই পাগল মানুষটির? বামাচরণ আমায় নিয়ে মণ্ডপের এক পাশে এসে দাঁড়ালো। আমায় দাঁড় করিয়ে রেখে আবার সে চলে গেল। বেশ কিছুক্ষণ পর যখন ফিরল, দেখি তার সাথে সকালের দেখা সেই লোকটা। বামাচরণ বলল, এই সে যে সেই পাগল লোকটিকে দেখেছিল। আমি ভনিতা না করে প্রশ্ন করলাম, তুমি দেখেছিলে তাকে? লোকটা বলল, হ্যাঁ, একটা বদ্ধ পাগল মানুষ, হাতে একটা লাঠি নিয়ে শৈবালের বাড়ির ভিটে মাপছিল। অনেক রাত পর্যন্ত সে সেখানে ছিল। আমার তো মনে হলো রাতেও সে ওখানেই ছিল, কিন্তু সকাল হতেই তাকে আর দেখা যায়নি সেখানে। আর কিছু বললাম না। ফিরে এলাম বামাচরণের বাড়িতে। একটা গোটা রাত অপেক্ষা করলাম কালকের জন্য। সকাল হতেই গিয়ে পৌঁছালাম সেই ভিটেতে। আমার সাথে বামাচরণকে আনিনি, একাই গেছি। পুরনো পরিত্যক্ত ভিটে, এখানে ওখানে জঙ্গল জন্মেছে। ছোট্ট মাটির ভিটে এখানে ওখানে ভেঙেও গেছে রীতিমতো। তবে আমি দেখলাম অন্য জিনিস। ভিটের পিছনের দিকের জঙ্গলটা অল্প পরিষ্কার করা, আর সেখানে পড়েছিল কিছু পোড়া কাঠ, ছেঁড়া কাপড় আর কিছু সিঁদুর, হলুদ আর সাদা সাদা কিছুর গুঁড়ো। আমার মনে আর কোনো সন্দেহ রইল না, এখানে কোনো উপাচার করা হয়েছে। কিন্তু এ ভিটে যে পরিত্যক্ত, এখানে উপাচার করতে আসবেই বা কে? জিনিসপত্রগুলো দেখে মনে হলো প্রায় কয়েকদিন আগেরই। বৃষ্টি আর কাদায় লেপ্টে আছে সব কিছু। আমি বামাচরণের বাড়ি ফিরে এলাম। ফিরে দেখি বামাচরণ তার স্ত্রীর সাথে কথা বলছে। আমায় দেখে বামাচরণ বলল, আসুন ঠাকুর, দেখুন না, আমার স্ত্রী একদমই বুঝতে চাইছে না কাল পাহারা দেওয়াটা কতটা জরুরি, আর আমি যে সেই দলেই থাকবো তাতে তার আপত্তি। আমি কথাটা শুনে একটু দুঃখ পেলাম। বামাচরণ লোক বড় ভালো। পাহারায় সারা রাত থাকতে গিয়ে যদি তার কোনো ক্ষতি হয়ে যায়, তখন আমি তাকে বললাম, বামাচরণ, তোমার কাল না থাকাই ভালো। কেন ঠাকুর এই কথা বলছেন কেন? আমি ভাবলাম তার স্ত্রী এসব কথা শুনলে আরো ভয় পাবে, তাই তাকে পাশের ঘরে নিয়ে বসলাম। তারপর ওই ভিটে দেখা সব কথাই তাকে বললাম। সে শুনে বলল, ঠাকুর, আমরাও কিছুটা তাই আন্দাজ করেছিলাম, কিন্তু কে করেছে এই কাজ? যার তোমাদের গোটা গ্রামের ওপর রাগ আছে, হয়তো কোনোদিন কোনোভাবে তার কোনো ক্ষতি হয়েছে এই গ্রামের দ্বারা। বামাচরণ ভাবল কিছুক্ষণ, তারপর বলল, ক্ষতি? কিন্তু এমন তো কিছু মনে পড়ছে না। আমি তার পাশে বসে তাকে আশ্বস্ত করলাম। বললাম, ক্ষতি মানে জাগতিক কোনো ক্ষতি নাও হতে পারে। ধরো যেমন অপমান করা বা কোনো কার্য হতে না দেওয়া। আচ্ছা, এই যার ভিটেতে ওসব দেখলাম, সে কোথায় থাকে? সে আর এই গ্রামে থাকে না, কয়েক বছর আগে গ্রাম ছেড়ে চলে যায়। আসলে শৈবাল একাই থাকতো তার বাড়িতে। ছোটবেলা থেকে বাবা মা মারা যায়, তারপর থেকে একাই থাকতো। পাশের গ্রামে এক মেয়ের সাথে তার একটা প্রেম সম্পর্ক ঘটেছিল। তবে তারপর কি হয়েছিল ঠিক জানা যায়নি। এই নিয়ে দুই গ্রামের মধ্যে বিস্তর ঝামেলাও হয়েছিল। শৈবাল নাকি জোর করে মেয়েটির সাথে খারাপ ব্যবহার করতে গিয়েছিল। আসলে ওই গ্রাম ছিল কয়েক ঘর ডোমেদের বাস, তাদেরই এক মেয়েকে শৈবাল। আমি মনে হয় এবার ব্যাপারটা কিছুটা বুঝতে পারছিলাম। আমি বললাম, আচ্ছা বেশ। তবে মনে মনে খটকাটা রয়েই গেল। শৈবালের বাড়িতে সেই উপাচারের চিহ্ন, খালের জলে অদ্ভুত কিছুর উপস্থিতি, প্রতি শনিবার করে একজনের মৃত্যু, সবটা যেন একই সূত্রে বাঁধা। আমি আর ভাবতে পারলাম না কিছুই। শনিবারের বিকেল ঘনিয়ে এলো। এর মধ্যেই বামাচরণ খাওয়া সেরে স্ত্রীকে ভালোভাবে বুঝিয়ে বাইরে এলো। আমি বাইরেই দাঁড়িয়েছিলাম।
আমার দিকে তাকিয়ে বামাচরণ বলল, ঠাকুর চিন্তা করবেন না আমার জন্য, আপনি শুয়ে পড়বেন। হায়, তখন কি জানতাম কি হতে চলেছে? জানলে কি আর বামাচরণকে বাইরে যেতে দিতাম? মনটা ভালো লাগছিল না, কেমন যেন একটা ভাব মনের মধ্যে বিচরণ করছিল বারবার। ঘুরে ফিরে মনে হচ্ছিল একটা বিপদ হতে চলেছে। আমি বামাচরণের বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে দেখছিলাম। খালের দিকের জঙ্গলটা এখান থেকেই চোখে পড়ছে। রাতটা খুব তাড়াতাড়ি নেমে আসছে চারপাশটা ঘিরে। রাতের খাবারকে শুতে যাব এমন সময় বামাচরণের স্ত্রী এসে বলল, ঠাকুর শুয়ে পড়েছেন? আমি বললাম, না মা, এসো। সে এসে আমার সামনে দাঁড়িয়ে রইল। আমি বললাম, কি বলবে মা, নির্ভয় বলো। আজ সকালে ওনার জামা কাপড়গুলো উঠোনে বেড়ায় মেলে রেখেছিলাম, তুলতে গিয়ে দেখি ধুতির একদিকটা কাটা। কেউ যেন ধারালো কিছু দিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছে। আমার আমার বড় ভয় হচ্ছে বাবা। এর আগে যারা মারা গেছে তারা নিজেই ঘর থেকে বেরিয়ে গেছে, যেন যেন নিশির মতন কেউ ডেকে নিয়ে গেছে। আর আর আজ উনি তো নিজেই বাইরে। আমি চমকে উঠলাম, বললাম, ওকে বলনি এসব? বলেছি বাবা, কিন্তু উনি তো হেসেই উড়িয়ে দিলেন। বললেন, জীবনে কখনো কারোর ক্ষতি করিনি, আর আমার ক্ষতি করবে কে? মাথার ওপর ঈশ্বর আছেন, তিনি রক্ষা করবেন। আমার তখন মাথা ঘুরছে। পাগলের মতো বাইরে বেরিয়ে এলাম। রাতের নিকষ কালো অন্ধকার যেন আজ একটু বেশিই কালো। আকাশে তাকিয়ে দেখলাম চাঁদ নেই, আজ অমাবস্যা। অনেকক্ষণ ধরে একটানা কথা বলে এবার তারানাথ থামল। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ধরাল। কিশোরী বলল, আচ্ছা, সব জানার পরেও বামাচরণ বাইরে গেল কেন? তারানাথ হাসল, বলল, কিছু মানুষ থাকে যাদের ঈশ্বরের ওপর অগাধ আস্থা। তারা জানে কিছু ভুল হলেও তা ঈশ্বরের ইচ্ছেতেই হয়েছে। বামাচরণ হলো সেই ধরনেরই মানুষ। আপনি কি করলেন তারপর? তারানাথ আবার শুরু করল, আমার তখন অপেক্ষা ছাড়া কিছুই করার ছিল না। কিছু ঘটার আগে তো আমি কিছুই করতে পারবো না। আমি হাঁটতে হাঁটতে গেলাম খালের দিকে। সেখানে একটা বড় ঝোপের পাশে অপেক্ষা করতে লাগলাম। আজ ঝিঝির ডাকটাও পর্যন্ত নেই। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বুঝলাম কেউ আসছে। আমি নিজেকে আরো লুকিয়ে রাখলাম ঝোপের মধ্যে। যে আসছিল সে আমার দিকে এলো না, সোজা গেল খালের দিকে। তারপর বসে পড়ল। একটু পরেই আগুন জ্বলতে দেখলাম, তার সাথে একটা মন্ত্র উচ্চারণের শব্দ। আমি এবার নিশ্চিত হয়ে গেলাম এ শৈবাল ছাড়া আর কেউ নয়। আমি ভাবছিলাম আমার কি করণীয়। এর মাঝেই কেটে গেল বেশ কিছুক্ষণ। আমার ভাবনা শেষ হওয়ার আগেই আমি একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা বর্ণনা করা আমার দ্বারা সম্ভব নয়। সে এক চাপা স্বরে গর্জনের মতো। এবার আমি তাকালাম খালের দিকে। অবাক হয়ে দেখি একটা লম্বা বড় মতো কিছু খালের মাঝখান থেকে উপরের দিকে উঠে আসছে। এই অন্ধকারেও তাকে দেখা যাওয়ার কারণ তার গা থেকে বেরিয়ে আসছে সামান্য নীল আলো। তাকে দেখেছিলাম বলেই খেয়াল করিনি খালের ওপারে এসে দাঁড়িয়েছে একজন। তাছাড়া গ্রামের দিক থেকে একজন হেঁটে আসছে এদিকেই। আমার তখন মাথা কাজ করছে না, কি করব, কিভাবে করব। এবার দেখি গ্রামের দিক থেকে আসা লোকটা আর কেউ নয়, স্বয়ং বামাচরণ। আমি রাগে হতাশায় ঝোপ থেকে বেরিয়ে তার দিকে দৌড়তে শুরু করলাম। আমায় তাকে বাঁচাতেই হবে। এই শৈবাল নিম্নতন্ত্রে জাগিয়ে তুলেছে বদ্ধ খালে বসবাস করা জলের অপদেবতাকে।
তাকে উৎসর্গ করতে চায় জীবন্ত মানুষ, যাকে সে টেনে আনে বশীকরণে। আমি বামাচরণের কাছে পৌঁছতে দেখলাম তার দু চোখ খোলা, কিন্তু সে যেন কিছুই দেখছে না। আমি প্রাণপণে ডাকলাম, বামাচরণ, বামাচরণ। সে যেন কিছুই শুনল না। আমি আবার ডাকলাম। এবার সেই তান্ত্রিক অর্থাৎ শৈবাল আমায় দেখতে পেয়েছে, হয়তো বুঝতে পেরেছে আমি কি করতে চাইছি। আমি প্রাণপণে বামাচরণের হুঁশ ফেরাতে মগ্ন। ঠিক তখনই জলের ওপর উঠে আসা কালো মূর্তিটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি হাতড়াতে লাগলাম আমার পরিধান। হঠাৎ কোমরের কাছে কি যেন হাতে ঠেকলো, সেটা তুলে দেখি একটা ফুল। কিছুক্ষণের মধ্যেই মনে পড়ে গেল সেই সাধুর কথা। আমি সেটা নিয়ে বামাচরণের মাথায় ঠেকাতেই সে ধপ করে মাটিতে পড়ে গেল। আমি বুঝলাম কাজ শেষ হয়েছে। এবার তাকিয়ে দেখি সেই মূর্তি আমার অনেক কাছে চলে এসেছে, তার সাথে শিকার হাতছাড়া হওয়ার এক তীব্র আক্রোশ। আমি মাটি থেকে একটু ধুলো তুলে নিয়ে মন্ত্র জপ করে তার দিকে ছুঁড়ে মারলাম। এসবের মাঝে ওপারে আমার খেয়াল করা হয়নি। এবার দেখি সেই লোকটিও মাটিতে ধুনি জ্বালিয়ে যজ্ঞ করছে। আমার মন্ত্রে আঘাত পাওয়া মূর্তিটা তখন ফিরে গেছে জলের মাঝে। এখন সে ছটপট করতে লাগলো। আমি বামাচরণের জ্ঞান ফেরানোর চেষ্টা করছি আর দেখছি সেদিকে সে এক যুদ্ধ চলছে। দুই তান্ত্রিক তার তন্ত্রে আবদ্ধ করতে চাইছে জলের অপদেবতাকে। প্রায় কয়েক মিনিট যুদ্ধ চলার পর হঠাৎ করেই সেই মূর্তি শৈবালের দিকে এগিয়ে গেল। তারপর এক ঝাপটায় তার মাথা থেকে মাথাটা আলাদা করে দিয়ে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। আমি বিমূঢ় হয়ে দেখলাম অপর পাড়ের সাধু তখন উঠে দাঁড়ালো, আমার দিকে তাকিয়ে হাত তুলল, তারপর ধীরে ধীরে চলে গেল অন্যদিকে। এত দূর থেকে অন্ধকারে দেখার কথা নয়, কিন্তু আমি কিভাবে দেখলাম জানি না। বামাচরণের জ্ঞান ফিরল অনেক রাত্রে। সব শুনে সে আমার পায়ে লুটিয়ে পড়ল। আমি আর দেরি করলাম না, পরদিন রওনা দিলাম সেখান থেকে। বামাচরণের অনেক অনুরোধও আমায় রাখতে পারল না। আমি পারতাম না। ঈশ্বরের ওপর এত ভরসা করে যে মানুষ মৃত্যু পর্যন্ত হাসতে হাসতে বরণ করতে চাইতে পারে, তাকে আর কোনো বিপদে পড়তে দেখা অন্তত আমার দ্বারাই আর সম্ভব নয়। বামাচরণ বলল, আচ্ছা ঠাকুর, শৈবাল কেন এরকম করছিল বলতে পারেন? আমি বললাম, জানি না বামাচরণ, তবে আমার মনে হয় সেই মেয়েটিকে নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘাতই তার মনে কুচিন্তার জন্ম দিয়েছিল, আর তাই সে এমন করছিল। এও হতে পারে, আবার নাও হতে পারে। তারানাথ চুপ করল। কিশোরী বলল, কিন্তু ওই রাত্রে খালের অপর প্রান্ত থেকে আপনাকে সাহায্য করলো কি? তারানাথ উদাস কণ্ঠে উত্তর দিল, সেই সাধুও হতে পারে যে আমায় বিপদের কথা বলেছিল। আবার সেই পাগল মানুষটাও হতে পারে যে আমার আসবার কথা বলেছিল বামাচরণকে। আবার অন্য কেউও হতে পারে। আমরা উঠে এলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিশোরী বলল, আচ্ছা, এই যে শৈবাল গ্রামের মানুষদের ওপর এমন আঘাত করেছিল, তা তো না হয় তার আক্রোশে, কিন্তু ডোমগড়ের মানুষদের মৃত্যুর কারণ তো জানা গেল না। আমি বললাম, সে কারণ জানতে হলে তোমাকেও নামতে হবে দরাইয়ে, আর না হয় পরের সপ্তাহে আবার তারানাথের কাছেই আসতে হবে। বাইরে তখন স্বল্প হারে বৃষ্টি পড়ছে। আমাদের আজকের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিকে লাইক করে সহযোগিতা করবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চ্যানেল সম্পর্কিত সমস্ত আপডেট সবার প্রথমে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার আসবো পরের সপ্তাহে নতুন কাহিনী নিয়ে।
ততদিন সুস্থ থাকুন, গল্পে থাকুন।